সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মূলত মেমব্রেন পটেনশিয়াল নিয়ে আলোচনা করব এবং তার সাথে মেমব্রেন পটেনশিয়ালের কি কি টাইপস আছে এবং কেন এই মেমব্রেন পটেনশিয়াল তৈরি হচ্ছে এটা নিয়ে খুব ভালো করে জানবো। সো আমাদের ফার্স্টে একটা কোর বেসিক তৈরি করতে হবে যে আসলে মেমব্রেন পটেনশিয়ালটা কি। সো যদি আমরা মেমব্রেন পটেনশিয়াল বুঝতে পারি তাহলে তার যে টাইপ গুলো আছে, একটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এবং একটা অ্যাকশন পটেনশিয়াল, এই জিনিসগুলো তারপর ফার্দার আমরা ভালো করে বুঝবো। এটা একটা সেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা ভবিষ্যতে কার্ডিওলজিস্ট হব। অ্যাকশন পোটেনশিয়াল যে তার জন্য বোঝা কত গুরুত্বপূর্ণ এটা আমি আর ফার্দার এমফেসাইজ করতে পারতেছি না, এত ইম্পর্টেন্ট। প্লাস ইসিজি আমরা যে রিডিং গুলো তৈরি হয় এগুলো সব অ্যাকশন পটেনশিয়ালের খেলা। অ্যাকশন পটেনশিয়ালে কিছু ভোল্টেজ তৈরি হয়, ওই ভোল্টেজের চেঞ্জটাই আমরা ইসিজি তে একটা গ্যালভানোমিটার থাকে, ওই গ্যালভানোমিটার দিয়ে আমরা ডিটেক্ট করি আর সেই অনুযায়ী কিছু ড্রয়িং হয়, সেটা আমরা দেখি। সো ফার্স্টে হচ্ছে তাহলে মেমব্রেন পটেনশিয়াল নিয়ে আলোচনা করা। তো আমরা একটু বেসিকটা ফার্স্টে বুঝি। ঠিক আছে, আমরা আমরা একদম জিরো বেসিক থেকে সবকিছু শুরু করব। সো ফার্স্টে আমরা জানি কি আমাদের বডির স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে সেল, তাই না? So আমি এখানে অনেকগুলা সেল আঁকার চেষ্টা করলাম। এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে সেলের ভেতরের একটা কম্পার্টমেন্ট আছে আর সেলের বাইরের একটা কম্পার্টমেন্ট আছে, এখানে ফ্লুইড আছে। তো আমরা যদি ফ্লুইডের মধ্যে কি থাকবে, অনেক ধরনের আয়ন থাকবে, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস ডিজলভ থাকবে, তাই না? তো এখন এই সেলের ভেতরে যে ফ্লুইড, এই ভেতরে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে আইসিএফ বা ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আর সেলের বাইরে যেগুলো আছে ইন্টারস্টিশিয়াল স্পেসে, এই জায়গাটায় যে ফ্লুইড গুলো আছে সেগুলো বলা হচ্ছে ইসিএফ বা এক্সট্রা সেলুলার ফ্লুইড। এবং আমি আগেই বলেছি এই ফ্লুইড গুলোর মধ্যে অনেক ধরনের আয়ন এবং নিউট্রিয়েন্টস যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিডস, যেগুলো আমাদের বডি অলরেডি ডাইজেস্ট করে অ্যাবজর্ব করে, সেই জিনিসগুলো এখানে ডিজলভ থাকে। ওকে, এখন আমরা তো জানি না যে আসলে এইগুলা কিভাবে কাজ করে এই জিনিস। সায়েন্টিস্টরা যেটা করলো যে ফার্স্টে এখানে একটা গ্যালভানোমিটার বসালো, বসায় দেখলো যে সেলের ভেতর আর সেলের বাইরে দুই জায়গায় কি পরিমাণ ভোল্টেজ আছে এটা মেজার করার চেষ্টা করলো। কারণ আমরা কখনো একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনোই আমরা টোটাল চার্জ কি পরিমাণ আছে এটা মেজার করতে পারি না, কি পরিমাণ আয়ন এখানে আছে এটা আমাদের জন্য মেজার করার কোনো ওয়ে নাই। আমরা শুধু যেটা মেজার করতে পারি সেটা হচ্ছে ভোল্টেজ। এখানে কি পরিমাণ এখানে যে পরিমাণ চার্জ আছে সেটা যে পরিমাণ ইলেকট্রিসিটি তৈরি করতেছে, বাইরে যে পরিমাণ চার্জ আছে সেটা যে পরিমাণ ইলেকট্রিসিটি তৈরি করতেছে, এই দুটার ডিফারেন্সটা আমরা বের করতে পারি, এটা হচ্ছে ভোল্টেজ। আর এই যে ভোল্টেজ গ্রেডিয়েন্ট মানে দুই জায়গার ভোল্টেজের তারতম্য বা ডিফারেন্স, এই তারতম্যের কারণেই আয়ন একদিক থেকে আরেক দিকে মুভ করে, যেটা হচ্ছে একদম বেসিক কথা আমাদের ফিজিক্সের। এখন সায়েন্টিস্টরা এই ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, সেলের ভেতরে যেটা আছে এই ফ্লুইড এবং সেলের বাইরে যে কম্পার্টমেন্ট আছে, এই দুইটা ফ্লুইডের ভোল্টেজ মেজার করে দেখলো যে দুইটার ভোল্টেজ সেম না, দুইটার ভোল্টেজ ডিফারেন্ট। দ্যাট মিনস চার্জ যে সকল পার্টিকেল আছে তাদের মুভমেন্ট করার জন্য গ্রেডিয়েন্ট এখানে আছে। কখনো কখনো চার্জ বের হয়, কখনো কখনো চার্জ ঢোকে সেলের ভিতরে। ওকে, তো আমাদের ফার্স্ট কনসেপ্ট হচ্ছে এটা, যে সেটা হচ্ছে সেলের ভেতরে এবং সেলের বাইরে আমাদের ভোল্টেজটা সেম না। তাহলেই প্রশ্ন আসে যে কেন সেম না, কোথায় পজিটিভ চার্জ বেশি, কোথায় নেগেটিভ চার্জ বেশি। তাহলে আমাদের এখন তাহলে এটা একটু বুঝতে হবে যে কেন সেম না। তো আমরা জানি যে সেল মেমব্রেন যেটা আছে এটা হচ্ছে একটা ফ্লুইড মোজাইক মডেল। আমরা এটা অলরেডি পড়ে আসছি সেল মেমব্রেনের স্ট্রাকচার। এখানে লিপিড থাকে, তারপর এখানে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, ইন্টিগ্রাল প্রোটিন, তারপর পেরিফেরাল প্রোটিন, এরকম জিনিস। ওকে, সেরকম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, এটা একটা ফসফোলিপিড বাই লেয়ার। আমরা জানি, খুব বেসিক কথা। এখন এই যে আমাদের সেল মেমব্রেনটা, আমি এটা এখানে বড় করে গেছি, সেল মেমব্রেনটা এটা হচ্ছে সেমি সেমি পারমিয়েবল মেমব্রেন। এটা আমরা অনেকবার পড়েছি, সেমি পারমিয়েবল, পারমিয়েবল দ্যাট মিনস এরা, পারমিয়েবিলিটি অর্থ কি, পারমিয়েবিলিটি হচ্ছে ভেদ্যতা। দ্যাট মিনস সেমি পারমিয়েবল, এটা আমরা বাংলায় বলি বৈষম্য ভেদ্য পর্দা। এখন সেমি পারমিয়েবল মানে হচ্ছে ও সব সময় সবাইকে অ্যালাউ করবে না, মাঝে মাঝে অ্যালাউ করবে, মাঝে মাঝে অ্যালাউ করবে না, মানে অ্যালাউ করার ক্ষেত্রে বৈষম্য করবে। ওকে, তো তাহলে কাউকে কাউকে কখনো কখনো ঢুকতে দিবে, কাউকে কাউকে কখনো সেলের ভিতরে ঢুকতে দিবে না বা বের হতে দিবে না। ওকে, এখন তাহলে যেহেতু এটা লিপিড দিয়ে তৈরি, আর আমরা জানি কি এখানে চার্জ পার্টিকেল, চার্জ গুলো হচ্ছে বিভিন্ন ধরনের আয়ন। এখন আমরা একটু বেসিক যেটা জিনিস ডেভেলপ করব, যে কিছু জিনিস আমাদের সৃষ্টিকর্তাই বাই বর্ণ আমাদের সিস্টেম যেভাবে তৈরি করেছে, যেটা হচ্ছে আমাদের সেলের ভিতরে পজিটিভ চার্জ হিসেবে পটাশিয়াম চার্জটা বেশি। সেলের ভিতরে যে মেইন পজিটিভ চার্জ তা মেইনলি হচ্ছে পটাশিয়াম।
আর সেলের বাইরে যে পজিটিভ চার্জ আছে সেটা হচ্ছে মেইনলি সোডিয়াম। ওকে, এখন হয় কি যে এই যে চার্জ পার্টিকেল কখনোই লিপিড লেয়ারকে ক্রস করতে পারে না, কারণ চার্জ পার্টিকেল এটা পোলারাইজড একটা সাবস্টেন্স। চার্জ পার্টিকেল কখনো লিপিড ক্রস করতে পারে না, এটা আমাদের প্রথম বেসিক যেগুলো জানতে হবে। বাট অনেক জিনিস আছে যে লিপিড সলিউবল, যেমন কি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এরা খুব সহজেই আমাদের সেলের ভিতরে যে এই মেমব্রেনটা আছে, এই সেল মেমব্রেন, এটাকে ক্রস করে খুব সহজেই ঢুকে যেতে পারে। দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে অক্সিজেন, এরা লিপিড সলিউবল। এদের জন্য মেমব্রেন থাকা আর না থাকা কোনো ম্যাটার করে না। তো আমাদের সেলের অক্সিজেন দরকার, ও এখান থেকে অক্সিজেন আসে, চট করে সেলের ভিতর ঢুকে যেতে পারে। কার্বন ডাইঅক্সাইড সেলের ভিতর তৈরি হয়ে গেছে, চট করে বেরো যেতে পারে। তো আমাদের সিস্টেমটাই আমাদের সৃষ্টিকর্তা এত সুন্দর করে তৈরি করে দিয়েছে। আচ্ছা, এখন আমি আমাদের আগের পড়ায় ব্যাক করি। তো সেটা হচ্ছে যে আমাদের আয়ন, দ্যাট মিনস আয়ন ঢুকতে পারবে না, এই জন্য এটা সেমি পারমিয়েবল। বাট আয়ন যদি ঢুকতে না পারে তাহলে আমাদের সেলও ফাংশন করতে পারবে না। এই জন্য কিছু কিছু সময় থাকে আমাদের সেলের লাইফ সাইকেলে যে কখনো কখনো তাকে আয়ন ঢোকাতে হয়। যেমন একটা সেল যখন নর্মাল ফাংশন করবে, ওই ফাংশনের জন্য তার কিছু ইলেকট্রিক্যাল চেঞ্জ হয়। এটা সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে দেখছে, হার্ট যখন বিট করে তখন দেখে যে তার ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়। আমরা যখন মাসেল কন্ট্রাক্ট করি, ইলেকট্রোড লাগাই, এখানে দেখা হয়েছে যে এখানে ভোল্টেজটা চেঞ্জ হয়ে যায়। তো যেহেতু ভোল্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস আয়ন ওই পার্টিকুলার মোমেন্টের জন্য ভিতরে ঢুকে বা বেরোতে পারে। এখন কোন আয়ন ভিতরে ঢোকে কোন আয়ন বাইরে হয়, এটা আমরা আস্তে আস্তে আমাদের এই বেসিক গুলো ডেভেলপ করবো। তো আমাদের ফার্স্ট কনসেপ্ট হচ্ছে যখন কাজ করে তখন আয়ন ভিতরে ঢোকে এবং ভিতরে বের হয়। তো ওগুলো তখন আমরা ওই সময় অন্য পটেনশিয়াল তৈরি হয়, ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে, এগুলো আমরা বিভিন্ন অন্যান্য নামে ডাকবো। সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করতে থাকবো। আচ্ছা, এখন তাহলে এই যে নর্মালি ঢুকতে পারে না বাট মাঝে মাঝে ঢুকতে পারে, এইটার জন্যই আমরা এটাকে বলি সেমি পারমিয়েবল মেমব্রেন। এখন এই যে মাঝে মাঝে ঢুকতে পারতেছে, কিভাবে ঢুকতে পারতেছে সেটার ব্যাপারটা হচ্ছে এই যে এই ফসফেট গুলা, এরা তো লিপিড, এরা কখনোই আয়নকে চার্জ পার্টিকেলকে অ্যালাউ করবে না। তাহলে অ্যালাউটা করবে কে? সেটা হচ্ছে এই যে আমরা প্রোটিন পড়ি না, এখানে বিভিন্ন ধরনের ইন্টিগ্রাল পেরিফেরাল প্রোটিন, মেইনলি হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, যারা এই সেল মেমব্রেনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিস্তৃত, এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। এই প্রোটিন গুলা তখন কি আয়ন গুলোকে ঢুকতে বা বের হতে সাহায্য করে। ওকে, তো এই প্রোটিন গুলোর অনেক নাম আছে। এটা হচ্ছে অনেক ক্ষেত্রে বলা হয় যে আয়ন চ্যানেল। আমরা পড়ে আসছি ইন্টারে, আমাদের এই ইন্টিগ্রাল প্রোটিন গুলা আয়ন চ্যানেল হিসাবে কাজ করতে পারে। আয়ন চ্যানেল হিসাবে আমরা আস্তে আস্তে আরো ফার্দার শিখবো যে কোনটা আয়ন চ্যানেল, কোনটা ক্যারিয়ার প্রোটিন, এই সেই অনেকগুলো। তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্যারিয়ার প্রোটিন কাজ করে। তারপর আমরা একটা নাম সহজে জানি যে সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ কি, এটা আমরা খুব সহজে মনে রাখবো, NOKI, নোকিয়া। সোডিয়াম পটাশিয়াম পাম্প এরকম একটা প্রোটিন, যারা তিনটা সোডিয়ামকে সেলের ভিতর থেকে বের করে দেয়। সেলের ভিতরে তিনটা সোডিয়াম বের হয়ে যাবে, আর পটাশিয়াম ইন, দুইটা পটাশিয়ামকে সেলের বাইরে থেকে ভেতরে ইন করাবে। ওকে, তো এই যে কাজগুলো কি করতেছে, প্রোটিন করতেছে। ওকে, সো এই প্রোটিন গুলো সবসময় কাজ করে না, যখন তাদের কোনো দরকার হয়। দরকারটা কিভাবে হবে, তখন ওইটা বুঝতে পারে যখন এখানে ভোল্টেজ তারতম্য হয় বা বাইরে থেকে কোনো স্টিমুলেশন আসে, তখন এই প্রোটিন গুলো অ্যাক্টিভেট হয়ে যায়। তখন হচ্ছে এই, যেহেতু আয়ন এখন ভেতর থেকে বাইরে যাচ্ছে, বাইরে থেকে ভেতরে আসছে, তখন হচ্ছে ভোল্টেজ যেটা ছিল, আমরা নর্মাল সেল দেখলাম যে একটা সেল কাজ করতেছে না, তখন একটা ভোল্টেজ ফিক্স। আর যখন এরকম ভোল্টেজ চেঞ্জ হয় তখন এটা আমরা ডিটেক্ট করতে পারি। তখন দেখলাম যে না, একটা সেল যখন কাজ করতে চায় তখন হচ্ছে আবার এই ভোল্টেজের ডিফারেন্সটা তৈরি হয়। Okay, তখন আমরা বুঝলাম যে এই ভোল্টেজের সাথে একটা সেলের খুব গভীর লিঙ্ক আছে। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে বুঝবো। তো ফার্স্টেই আমরা দেখলাম অনেক কিছু হয়। তো ফার্স্ট আমরা দেখলাম যে সেল কোনো কাজই করতেছে না, নর্মাল ভাবে বসে আছে। সাপোজ আমরা আমাদের মাসেল কথা, আমাদের স্কেলেটাল যে মাসেল আছে, বাইসেপস ট্রাইসেপস মাসেল, এই মাসেলস গুলোর কথা চিন্তা করি। আমরা হাত নর্মালি রেখে দিছি, কোনো কাজ করতেছি না। তো তখন যদি আমরা একটা মাসেল সেলকে দেখি, সেও বসে আছে, কোনো কাজ করতেছে না। তো তার এখানে যে বাইরের এবং ভেতরের ভোল্টেজের ডিফারেন্স সেটা ফিক্স থাকবে। ওকে, সো এক্সট্রাসেলুলার ফ্লুইডে তার ভোল্টেজ আছে, ইন্টারসেলুলার ফ্লুইডে তার ভোল্টেজ আছে। আমরা অ্যাকচুয়াল ভোল্টেজটা মেজার করতে পারবো না, আমরা শুধু ডিফারেন্সটা মেজার করতে পারবো। এখন ডিফারেন্স অনেক আছে, অনেকগুলা ভোল্টেজ ডিফারেন্স আছে, এগুলাকে আমরা বলি হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল। ওকে, এইটাই হচ্ছে আমাদের মেমব্রেন, আমি সহজে লিখি মেমব্রেন পটেনশিয়াল, এই দুইটা ভোল্টেজের ডিফারেন্স। তো এখন এখানে একটা আমাদের সংজ্ঞা আছে, সংজ্ঞাটা দেখি। The electrical potential difference across the membrane is called membrane potential. So electrical
পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য মেমব্রেন। সো মেমব্রেনের বাইরে কি, বাইরে হচ্ছে এক্সট্রাসেলুলার কম্পোনেন্ট এবং ভিতরে হচ্ছে ইন্টারসেলুলার কম্পোনেন্ট। দুইটা জায়গায় ভোল্টেজ আছে বা ইলেকট্রিক্যাল পটেনশিয়াল আছে, এটা ডিফারেন্স কি আমরা বলবো হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল। তো এখন তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে ডিফারেন্সটা কেন ক্রিয়েট হচ্ছে, তাই না? এখন ক্রিয়েট হওয়ার একটা কারণ আমরা দেখলাম যে আমাদের যে সেল মেমব্রেন আছে এটা সেমি পারমিয়েবল, এটা সবসময় সবাইকে ঢুকতে অ্যালাউ করতেছে না। যদি সবসময় ঢুকতে অ্যালাউ করতো তাহলে কিন্তু এই ডিফারেন্সটা থাকতো না। যদি অ্যালাউ করতেছে না বলেই বাইরে সাপোজ পজিটিভ চার্জ বেশি থাকে এবং সেলের ভিতরে নেগেটিভ চার্জ বেশি থাকে। কেন সেলের ভিতরে নেগেটিভ চার্জ বেশি এটা আমরা একটু পরে আবার ডিসকাশন করব, কিন্তু এখন আপনি আপাতত বিশ্বাস করেন যে সেলের ভিতরে নেগেটিভ চার্জ বেশি। তো এখন এইটা হচ্ছে ব্যারিয়ার। ওকে, যদি ব্যারিয়ারটা না থাকতো তাহলে তো বাইরে থেকে পজিটিভ চার্জ ভিতরে ঢুকে এগুলোকে নিউট্রাল করে এই যে একটা গ্রেডিয়েন্ট ঢোকার একটা টেন্ডেন্সি আছে পজিটিভ চার্জের, এটা থাকতো না। তো এইটা এই সেল মেমব্রেনটাই এই জন্য আমাদের এই ইলেকট্রিক্যাল মেমব্রেন পটেনশিয়ালটাকে তৈরি করে রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন তাহলে সেলের ভিতরে কেন নেগেটিভ চার্জটা বেশি থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের কয়েকটা পার্টিকেল আছে যেগুলো স্পেশালি সেলের ভেতরেই থাকে। যেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফসফেট, যেমন এটিপি তৈরি হয়, তাই না? এটিপি তো সেলের বাইরে তৈরি হয় না, মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে তৈরি হয় এটিপি। এখন এটিপি যখন তৈরি হয় এটিপির মধ্যে থাকে হচ্ছে ফসফেট। ফসফেট কি একটা নেগেটিভ চার্জ কম্পাউন্ড। এখন সেলের ভিতরে প্রচুর পরিমাণে এটিপি থাকে। এই এটিপি গুলা সেলের ভিতর ট্র্যাপড হয়ে যায়, ট্র্যাপড হয়ে যাওয়ার কারণে সেলের ভিতরটা নেগেটিভ চার্জ হয়। আবার সেলের ভিতরে অনেক ধরনের প্রোটিন আছে যেগুলা বাইরে অত ওই প্রোটিন গুলা নাই, ওই প্রোটিন গুলার চার্জ হচ্ছে নেগেটিভ এবং ওই প্রোটিন গুলা হচ্ছে সাইজে অনেক বড়, তো সহজে এটা সেলের ভিতর থেকে স্কেপ হয়ে বের হতে পারে না। তো এই জন্য নেগেটিভ চার্জটা সেলের ভিতরে ট্র্যাপড হয়ে যায়। এই জন্য আমরা যখন দেখবো নেগেটিভ এই রেস্টিং আমাদের রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল দেখবো যে অধিকাংশ সময় দেখবো যেগুলো মাইনাস চার্জে আছে, দ্যাট মিনস বাইরের সাপেক্ষে এটা মাইনাস কত ডিগ্রি ভোল্ট কম ওইটা দেখবো। সাপোজ আমাদের হার্টের মাসেল যে কার্ডিয়াক মায়োসাইট, হার্টের মাসেলের এই মেমব্রেন পটেনশিয়ালটা হচ্ছে মাইনাস মাইনাস 90 মিলিভোল্ট, যদি আমি ভুল না করি। তো -90 ভোল্ট মিলিভোল্ট এর মানে হচ্ছে বাইরের থেকে এটার যে অ্যাকচুয়াল ভোল্টেজ এটা হচ্ছে -90 মিলিভোল্ট কম। ঠিক আছে, সো অ্যাকচুয়াল কত ভোল্টেজ এটা আমাদের কখনোই দরকার নাই, আমরা মেজার করতেও পারি না। কিন্তু ডিফারেন্সটা, এই ভোল্টেজের ডিফারেন্স এটা সবসময় ওই স্পেশাল মাসেলস গুলোর জন্য বা স্পেশাল সেলস গুলোর জন্য এটা সবসময় আলাদা আলাদা থাকে। ওকে, যেমন হার্টের মাসেলের যে ধরনের এই মেমব্রেন পটেনশিয়াল এটা অন্যান্য মাসেলের জন্য সেম না, স্কেলেটাল মাসেলের জন্য সেম না, বা আমাদের স্মুথ মাসেলের জন্য এটা সেম না, এটা আলাদা। প্রত্যেকটা আলাদা আলাদা সেলের জন্য এই মেমব্রেন পটেনশিয়ালটা আলাদা। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা দেখবো যে মেমব্রেন পটেনশিয়াল তো বুঝলাম, এটা দুই ধরনের, একটা হচ্ছে রেস্ট্রিং মেমব্রেন আর একটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। রেস্ট্রিং মেমব্রেন পটেনশিয়াল মানে হচ্ছে একটা মাসেলস, যে কোনো একটা সেল আছে, আমরা মাসেল সেলের কথাই উদাহরণ হিসেবে ধরি। এটা যখন কোনোই কাজ করতেছে না, নর্মালি আমাদের মাসেলটা হাতটা রেখে দিছি, কোনো ফ্লেকশন বা এক্সটেনশন করতেছি না, কোনো মুভমেন্ট করছি না, তখন আমরা যদি মেজার করি রেস্টিং অবস্থায় আছে সেলটা, তখন যেই মেমব্রেন পটেনশিয়ালটা পাবো, দ্যাট মিনস তখন যেই ডিফারেন্সটা পাবো এটাকে আমরা বলবো হচ্ছে রেস্ট্রিং মেমব্রেন পটেনশিয়াল। আচ্ছা, বাট তারপর যখনই মাসেলটা কাজ করতে যাবে, যে কোনো সেল, যে কোনো সেল তার যে স্পেসিফিক ফাংশন আছে সেই নির্দিষ্ট ফাংশনটা এক্সিকিউট করতে যাবে, তখনই আমরা দেখব যে সেলের ভেতরে এই যে রেস্টিং মোমেন্ট পটেনশিয়ালটা ছিল মাসেলের জন্য -90 মিলিভোল্ট, এটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে এটা এটা মাইনাস ছিল না, এটা পজিটিভের দিকে যেতে থাকবে। কেন? কারণ তখন আমাদের এই যে আমরা দেখলাম না এখানে আমাদের যে সেল মেমব্রেন গুলা মূলত একটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করতেছিল, বাইরে থেকে অ্যালাউ করতেছিল না। বাট যখনই কোনো স্টিমুলেশন আসবে, সাপোজ মাসেল সেল আমরা কখন কাজ করি, আমরা ব্রেন যখন আমাদের ব্রেন যখন সিগন্যাল যাবে আমাদের হাতের মাসেলে যে হ্যাঁ তুমি এই 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 জিনিসটা ধরো, এই পেনটা ধরো, এই বুকটা ধরো, তখন যখন এই সিগন্যালটা কে নিয়ে আসবে, আমাদের ব্রেন থেকে একটা নার্ভ নিয়ে আসবে, তাই না? নার্ভ এসে কি করবে যে এখানে কিছু কেমিক্যাল রিলিজ করবে। আমরা আস্তে আস্তে সব শিখবো ফিজিওলজিতে কোন কেমিক্যাল কিভাবে রিলিজ করে। যেখানে আমি অত কমপ্লিকেটেড করছি না, ওইটা আমরা নার্ভাস সিস্টেমে বা হয়তো এই চ্যাপ্টারে আছে এইট মেমোরি পটেনশিয়াল, ওই জিনিসগুলো আস্তে আস্তে শিখবো। বাট ফর টাইম বিং আমাকে একটু ট্রাস্ট করতে হবে যে এটা সত্য যেটা হয়, এখানে কিছু কেমিক্যাল রিলিজ করে, নিউরো ট্রান্সমিটার। ওকে, তো ওরা করে কি যে কেমিক্যাল গুলো গিয়ে এই মেমব্রেনের মধ্যে কিছু রিসেপ্টর থাকে, রিসেপ্টর রিসেপ্টর গুলো কি, রিসেপ্টর গুলো এক ধরনের আমাদের সেল মেমব্রেনের মধ্যে যে ইন্টিগ্রাল প্রোটিন গুলো আছে না, সেগুলো এক ধরনের ইন্টিগ্রাল প্রোটিন। তো এই রিসেপ্টর গুলো যখন এর সাথে বাইন্ড করে
তখন করে কি, যে এই রিসেপ্টর গুলা কিছু আয়ন বাইরে থেকে ভেতরে ঢুকতে অ্যালাউ করে দেয়। বাইরে থেকে যখন ভেতরে অ্যালাউ করতে থাকে, এখানে তো ভোল্টেজ আমার -90 মিলিভোল্ট ছিল সাপোজ, তখন এটা কি করবে, যেহেতু বাইরে থেকে পজিটিভ চার্জ এখন ভেতরে এন্ট্রি করছে, এখন যেটা হবে, যেটা মাইনাস থেকে এটা পজিটিভের দিকে যেতে শুরু করবে। সাপোজ এটা যাবে হচ্ছে -90 থেকে, সাপোজ এটা হচ্ছে এখন -90 ছিল, -90 থেকে -80, -70, -60 এরকম। সাপোজ এটা -60-তে গেল। এখন যখনই এটা -60-তে চলে যায়, এটা হচ্ছে একটা তার থ্রেশহোল্ড, যে এই পরিমাণ যদি চার্জ সে ভিতরে ঢোকাতে পারে, তাহলে এই ভোল্টেজটা হওয়ার কারণে অন্য যে সকল ইন্টিগ্রাল প্রোটিন গুলা আছে, যারা চ্যানেল বা ক্যারিয়ার হিসেবে কাজ করতেছে, তারা আবার ভেতরে ভোল্টেজটাকে সেন্স করতে পারে। যখনই বুঝে যে এটা সাপোজ -60 তার থ্রেশহোল্ড, -60 সাপোজ ধরে নিলাম তার থ্রেশহোল্ড, এই থ্রেশহোল্ডটা টাচ করবে, তখন তারা সবাই একসাথে ওপেন হয়ে যাবে। সবাই যদি একসাথে ওপেন হয়ে যায়, প্রচুর পরিমাণে বাইরে থেকে আয়ন ভিতরে ঢুকতে থাকবে থাপ করে, এরকম এরকম করে আস্তে আস্তে বাড়তেছিল। আমি যদি একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, নর্মালি এটা সাপোজ রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল -90, এটা আস্তে 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 বেড়ে আস্তে 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 বেড়ে 60 পর্যন্ত গেল। যখনই 60 যাবে, 60-তে যাবে, তখন চট করে সবাই একসাথে অনেক খুলে যাবে। খুলে যাওয়ার কারণে যেটা হবে যে আহ, সবার ভোল্টেজ একসাথে ফায়ার করলে এটা একবার এরকম বেড়ে যাবে, বেড়ে গিয়ে ভিতরটা পজিটিভ চার্জ হয়ে যাবে। যদি ভিতরে পজিটিভ চার্জ হয়ে গেল, এরপরে যেটা হবে যে এই যে পজিটিভ চার্জ হয়ে কি করলো, ভেতরে আয়ন ঢুকলো। এখন বিভিন্ন মাসেলের জন্য, বিভিন্ন সেলের জন্য বিভিন্ন ধরনের কাজ করে। যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, যদি মাসেল হয়, ভেতরে ক্যালসিয়াম এন্ট্রি করে। ক্যালসিয়াম আমরা জানি একটা পজিটিভ চার্জ, তাই না? ক্যালসিয়াম এন্ট্রি করে কি করে, ক্যালসিয়ামের আবার কিছু মেকানিজম আছে, এরা কন্ট্রাকশন করায়। কিভাবে ক্যালসিয়াম, সেলের ভিতরে কিছু মানে মেশিনারি আছে, সেই মেশিনারি গুলা কিভাবে কন্ট্রাকশন করায় সেটা আমরা ভবিষ্যতে আস্তে আস্তে শিখবো, বাট এখন আমাদের বিশ্বাস করতে হবে যে এই ক্যালসিয়াম গুলা সেলের ভিতরে কন্ট্রাক্ট করায়। ওকে, আমি এখানে আমাদের এই ভিডিওগুলো আবার অ্যাড করে দিব, যদি কারো এরকম, আমরা যখন ভিডিওগুলো তৈরি করব তখন এখানে লিঙ্ক থাকবে যে ক্যালসিয়াম কিভাবে মাসেলকে কন্ট্রাক্ট করায়। সো এই মাস এটা গিয়ে কন্ট্রাক্ট করাবে। আমরা কি দেখলাম তাহলে, ওই একটু স্টিমুলেশন, একটা ইলেকট্রিসিটি আসলো, ভোল্টেজের কিছু চেঞ্জ হলো, ভোল্টেজ চেঞ্জের কারণে ক্যালসিয়াম ঢুকলো, মাসেল কন্ট্রাক্ট করে ফেললো, তাই না? তাহলে এই যে একটা ভোল্টেজ চেঞ্জ হওয়ার কারণে এই যে ফাংশনটা হলো, ওইটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল, তাই না? ওই অ্যাকশন পটেনশিয়ালটাও কি, এক্সট্রাসেলুলার যে সারফেস এবং ইন্টারসেলুলার সারফেস অ্যাক্রস দ্য মেমব্রেন, তাদের যে পটেনশিয়ালের ডিফারেন্স, ইলেকট্রিক্যাল পটেনশিয়ালের ডিফারেন্স, ওইটাই। ওকে, তো এই জন্য দুইটা, একটা হচ্ছে রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল যখন কোনো কাজ করে না, আর অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে যখন কোনো কাজ করে। ওকে, তাহলে এখন এই যে আমাদের অ্যাকশন মেমব্রেন, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বা অ্যাকশন পটেনশিয়াল, এটা যে তৈরি হচ্ছে তার জন্য আসলে কিছু বেসিক জিনিস লাগে, তিনটা ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। এবং অলরেডি আমরা আলোচনা থেকে এই জিনিসগুলো এখন মোটামুটি ধরতে পারবো যে তিনটা ফ্যাক্টর জিনিসগুলা কি কি। আচ্ছা, তাহলে আমরা এখন অলরেডি জানি যে পারমিয়াবিলিটি অফ মেমব্রেন কত গুরুত্বপূর্ণ, কারণ সেমি পারমিয়েবল আছে বলেই তো তাদের অ্যাক্রস দ্য মেমব্রেন একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়েছিল। যদি এটা পারমিয়েবিলিটিটা না থাকতো, যদি মানে ইচ্ছা মতো এটার সাথে মিশে যেতে পারতো, তাহলে তার ভোল্টেজ ডিফারেন্সটাই থাকতো না, তাই না? তো এটা কত ইম্পর্টেন্ট আমরা জানি। পোলারিটি অফ আয়ন, পোলারিটি আয়ন হচ্ছে সেলের ভিতরে যে নেগেটিভ চার্জ বেশি থাকে এবং সেলের বাইরে যে পজিটিভ চার্জ বেশি থাকে, দ্যাট মিনস এটা একটা পোলার কম্পাউন্ডের মতো আছে। সো এটা, এই যে পোলারিটি অফ আয়ন, দ্যাট মিনস এই জন্যই একটা পজিটিভ চার্জের একটা প্রেশার আছে সেলের ভিতরে ঢোকার জন্য, কারণ ও সেলের ভিতরে অ্যাট্রাক্ট হচ্ছে। ওকে, সো এই যে পোলারিটি অফ আয়ন, এটাও এই অ্যাকশন মেমব্রেন, আমাদের অ্যাকশন পটেনশিয়াল বা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বা মেমব্রেন পটেনশিয়াল যাই বলি না কেন, তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। পোলারিটি অফ আয়ন আছে বলেই আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হতে পারে। তারপরে এখানে পারমিবিলিটি অফ দ্য মেমব্রেন, এখানে সেমি পারমিয়েবল বলেই আমাদের এই মেমব্রেন পটেনশিয়ালটা এক্সিস্ট করে। এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য আয়ন, কনসেন্ট্রেশন অফ দ্য রেসপেক্টিভ আয়ন ইনসাইড অ্যান্ড আউটসাইড। তাহলে আমরা পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জটা যে বেশি ভেতরে এবং পজিটিভ চার্জটা যে বাইরে বেশি, এটাও হচ্ছে তার জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমাদের মেমব্রেন পটেনশিয়াল, তার টাইপস এবং কি কি ফ্যাক্টর রেসপন্সিবল সেটা নিয়ে আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব বেসিক কথা বলার চেষ্টা করেছি, বাট এটা খুবই ইম্পর্ট্যান্ট। এইটার উপর বেস করি আমরা পরবর্তী ভিডিওগুলা আস্তে আস্তে কনসেপ্টগুলো বিল্ড করব। যে কোনো সমস্যা তোমরা জাস্ট এখানে আমাদের কমেন্ট বক্স আছে, কমেন্ট করে দাও, এটা গ্রুপ লিঙ্ক কমেন্ট করে দাও। সেখানে হচ্ছে আমি এটা তোমাদের এই সমস্যাগুলো চেষ্টা করার, মানে অ্যাড্রেস করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।